হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি রিসেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্টারলিংক। বর্তমানে বাংলাদেশে স্টারলিংক এর সেবা চালু হতে যাচ্ছে। তো এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, স্টারলিংক নিয়ে এখন অনেক ধরনের কনফিউশন চলতেছে। যেমন অনেকে বলতেছে স্টারলিংক এর বিষয়টা কনজিউমার লেভেলের জন্য, অর্থাৎ খুবই কম প্রাইসে আপনার এই সার্ভিসটা পাবেন। আবার অনেকে বলতেছে এটাতে খুবই হাই স্পিডের ব্রডব্যান্ড পাবেন, তো ট্রেডিশনাল যে ব্রডব্যান্ড সেটার সাথে কি কম্পিট করতে পারবে কিনা। তো আমি আজকে আপনাদের সাথে এই জিনিসটা ক্লিয়ার করবো। তবে এই জিনিসটা ক্লিয়ার করার আগে আমাকে কিছুটা জিনিস এক্সপ্লেইন করতে হবে যে কিভাবে ইন্টারনেট অ্যাকচুয়ালি কাজ করে। কারণ আপনি যদি না বুঝেন কিভাবে ইন্টারনেট কাজ করে, তাহলে বুঝতেই পারবেন না যে স্টারলিংকের এই পুরো প্রসেসটাতে, অর্থাৎ ইন্টারনেটের এই প্রসেসটাতে স্টারলিংকের কোন জায়গাটাতে আসলে ওদের কন্ট্রিবিউশন। সো চলুন কিভাবে ইন্টারনেট কাজ করে এবং ইন্টারনেটে এই স্টারলিংকের কিভাবে ইমপ্লিমেন্টটা হবে। আচ্ছা চলুন আগে ফার্স্টে দেখি যে ইন্টারনেটে কিভাবে কাজ করে। আচ্ছা, আমরা যখন একটা সাইট অ্যাক্সেস করি, আসলে আমরা এটা একটা ক্লায়েন্ট সাইট থেকে একটা রিকোয়েস্ট পাঠাই সার্ভারে, অর্থাৎ ডাটা সেন্টারে। সেখানে ডাটা সেন্টারে যে সার্ভারগুলো থাকে, সেই সার্ভারগুলো একটি সার্ভার অ্যাকচুয়ালি মাল্টিপল ওয়েবসাইট কিন্তু হোস্টিং করে থাকে। তবে ফেসবুক বা ইউটিউবের ক্ষেত্রে ভিন্ন, কারণ ওরা যেহেতু একটা বিশাল অর্গানাইজেশন, ওরা নিজেদের জন্য পার্সোনাল পুরো ডাটা সেন্টার এবং পুরো সিস্টেমটাই মেনটেন করে। বাট আমি যদি ছোটখাটো ওয়েবসাইট ওইসব কথা চিন্তা করি, সেক্ষেত্রে দেখা যায় কি একটা সার্ভার হয়তো মাল্টিপল হোস্টিং হচ্ছে। তো প্রত্যেকটা হোস্টিং এর জন্য, অর্থাৎ প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য একটা ইউনিক একটা আইপি অ্যাড্রেস থাকে। আবার এখানে একটা মাথায় রাখবেন, প্রত্যেকটা সার্ভারেরও কিন্তু একটা ইউনিক আইপি অ্যাড্রেস থাকে। এখন কথা হচ্ছে, যদি একটা সার্ভারে এত মাল্টিপল ওয়েবসাইট থাকে, এই ধরনের নাম্বারগুলো মনে রাখা খুব টাফ। সো এই জায়গাটাকে সলভ করার জন্য আসছে একটা ডোমিন নেম, অর্থাৎ www.facebook.com, www.youtube.com, এই ধরনের। তবে এখন সার্ভার কিন্তু এই ডোমিন নেম দিয়ে আসলে বুঝে না। তো এই জিনিসটাকে সলভ করার জন্য যেটা করা হয়, আমরা যখন www.youtube.com নামে সার্চ দিই বা আমরা ইউআরএল এন্টার করি, তখন সঙ্গে সঙ্গে এই রিকোয়েস্টটা আমাদের চলে যায় ডিএনএস সার্ভার এটা খুঁজে দেখে যে এটার এগেইনস্টে কোন আইপিটা ফিক্স করা হয়েছে, এবং সেই আইপিটাই ওরা রিকোয়েস্ট পাঠায় ওই সার্ভারে। দেন ওই রিকোয়েস্টটা ওখান থেকে ব্যাক করে আমাদের পিসিতে আমাদের কন্টেন্টটা শো করে। আচ্ছা, এখন যে বিষয়টা সেটা হলো, ক্লায়েন্ট সাইড থেকে একটা সার্ভারের রিকোয়েস্ট এবং সার্ভার থেকে সেটা রেসপন্স আসার যে পুরো গ্যাপটা, সেটাকে মেনটেন করে অপটিক্যাল ফাইবার। আর অপটিক্যাল ফাইবার হচ্ছে এক ধরনের চিকন সরু ধরনের আপনার কাজ দিয়ে তৈরি করে। এখানে খুবই হাই স্পিডে ডাটা ট্রান্সফার হতে পারে। তো এই গ্যাপটাকে আসলে মেনটেন করে, মানে এই যে ফাইবার অপটিকের যে গ্লোবালি এই সিস্টেমটাকে মেনটেন করে পৃথিবীর কয়েকটা বড় বড় কোম্পানি, যেমন এর মধ্যে আছে আপনার AT&T, গুগল এবং অরেঞ্জ আইটি, এবং আরো মাল্টিপল কোম্পানি থাকতে পারে, বাট ইন জেনারেলি এই লার্জেস্ট কোম্পানিগুলো এখানে আসলে মেনটেন করে থাকে। তো এখন দেখেন বিষয়টা একটু মেকানিজম বোঝার চেষ্টা করেন। এখন ধরেন সার্ভার সাইড থেকে আমার ইউজার হ্যান্ডে একটা ডাটা আসার যেই গ্যাপটা, অর্থাৎ যেই স্থানটা, সেটা কিন্তু এই ফাইবার অপটিকের মাধ্যমে কানেক্ট করা আছে। এখন এটা যদি দূরত্ব বাড়ে, আমার কিন্তু রেসপন্স রেটটা অনেক দেরি হয়। তো ট্রেডিশনাল যেই সিস্টেমটা, সেটা হচ্ছে কি, এই ফাইবার অপটিক গুলো আপনার বিভিন্ন পাহাড় পর্বত সমুদ্র দিয়ে এগুলো আসে এক একটা দেশে। যেমন আমাদের বাংলাদেশে কক্সবাজারের মাধ্যমে এটা আসলে এন্টার করছে। তো এই যে লম্বা ডিস্টেন্সটা, সেটা কিন্তু হাই স্পিডে আলোর গতিতে আসলে এটা ট্রান্সফার হচ্ছে ডাটা রেটটা। সো এইভাবে আসলে এটা আসে। তো এখন ধরেন আমার থেকে সার্ভার ডিস্টেন্সটা মনে করেন 100 কিলোমিটার, কিন্তু সেটা হয়ে গেল 200 কিলোমিটার। তাহলে আমার রেসপন্সটা পাইতে অনেক সময় লাগে। যদি আমরা স্যাটেলাইটের মাধ্যমে কমিউনিকেশন করি, তাহলে সেক্ষেত্রে এই ডিস্টেন্সটা আমার যে পাহাড় পর্বত সমুদ্র নিচে দিয়ে আসতেছে, সেটা আমার লাগতেছে না। কিন্তু ট্রেডিশনালি যে স্যাটেলাইট সিস্টেমটা, সেটা হচ্ছে প্রায় 22,000 ফিট উপরে সাধারণত থাকে এই স্যাটেলাইট গুলো। সো ডিস্টেন্সটা উল্টা আরো বেশি বেড়ে যায়। অর্থাৎ আপনার যদি নর্মালি একটা 300 ফিট দূরত্বে যদি একটা সার্ভার থাকে, সেখানে হয়তো আপনার 300 ফিট মাত্র ক্রস করতে হচ্ছে, কিন্তু সেটা যদি আপনার স্যাটেলাইটের মাধ্যমে কমিউনিকেশন করেন, তার মনে হচ্ছে এটা প্রায় 22,000 ফিট এটাকে আপনার ক্রস করে আসছে। তাহলে এখানে আরো বেড়ে যাচ্ছে। কিন্তু স্টারলিংক এই জায়গাতে একটু ভিন্ন। স্টারলিংক সাধারণত LEU বলা হয়, লোয়ার অরবিট আর্থ, অর্থাৎ আমাদের যে আর্থে বিভিন্ন অরবিট থাকে, ওই অরবিট একবার লোয়ার আর্থে এটাকে রাখা হয়। তো যার কারণে এটি ডিস্টেন্স হয় 500 ফিট, যার কারণে ট্রেডিশনাল যে 22,000 ফিট উপরে যে স্যাটেলাইট গুলো থাকে, তার চেয়ে অনেক অনেক বেশি হাই স্পিড, এবং যার কারণে এটা 100 থেকে প্রায় 1 টেরা পর্যন্ত স্পিড দিতে পারে। তো এটাই হচ্ছে মেকানিজমটা। তবে এখন প্রশ্ন হলো, এই স্টারলিংক কি আদৌ আমাদের জেনারেল পার্সনদের জন্য কিনা। স্টারলিংকের আমাদের আশেপাশে যেসব দেশগুলোতে সার্ভিস দিচ্ছে, সেগুলোতে ওদের মান্থলি বিল হচ্ছে $1 থেকে $120, এবং সেট আপ কস্ট হচ্ছে $550 থেকে অলমোস্ট $600। অর্থাৎ যেটা আমি যদি বাংলাদেশের প্রাইসে কনভার্ট করি, এটা সেট আপ কস্ট পড়বে প্রায় 70 থেকে 80,000 টাকার মতো। আর এর উল্টাতে আপনি যদি হিসাব করেন, মান্থলি যেটা ফিটা, সেটা প্রায় 10 থেকে 12,000 টাকা। তাও আমি ধরে নিলাম, যেহেতু কিছু কিছু দেশে, হয়তো গরিব দেশগুলোতে এই জিনিসটা আসলে
এফোর্ড করতে পারবে বলে হয়তো কোথাও কোথাও $70 $80 দেয়, কিন্তু সেক্ষেত্রেও দেখা যাবে এটা প্রায় 10,000 এর কাছাকাছি হবে। সো আমরা আসলে ওই লেভেলে মনে হয় না এই ধরনের মানে বিয়ার করতে পারবো। এই জিনিসগুলো সাধারণত বিভিন্ন অর্গানাইজেশন লেভেলে বিয়ার করবে, তারা হয়তো তাদের কোম্পানি বা তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের সংযোগের জন্য বা বিভিন্ন সার্ভিস করার জন্য এই ধরনের ইয়েগুলো হয়তো ইউজ করতে পারে। আবার অনেকে বলতেছে যে আমরা 10 জনে মিলে নিব, 10 জনে মিলে নিয়ে এটা আমরা 10 জনে শেয়ার করবো বা 20 জনে শেয়ার করবো। এটাও আসলে অ্যাকচুয়ালি কাজ হবে না, কারণ হচ্ছে কি আপনার অ্যাকচুয়ালি ব্যান্ডউইথটা হচ্ছে এখানে বড় ফ্যাক্ট। আপনারা যদি একটা ডিভাইস থেকে, অর্থাৎ স্টার্লিং একটা ডিভাইসে আপনারা যদি ধরে নেন 500 মেগাবাইটের একটা ব্যান্ডউইথ আপনাদের জন্য রিজার্ভ থাকতেছে, তো আপনার সেটা যত ভাগ করবেন ততই আপনার স্পিডটা কমতে থাকবে। আর এটার আরেকটা বড় সমস্যা হচ্ছে আপনার যেহেতু অনেক সময় ওয়েদারের কারণেও কিন্তু এটা আপনার কমিউনিকেশন গ্যাপ ক্রিয়েট হয়। তবে এই জিনিসটা সবচেয়ে বেশি কার্যকর হবে রুরাল এরিয়াতে, অর্থাৎ পৃথিবীর অনেক দেশ আছে যেখানে আসলে ফাইবার অপটিকের কানেকশন দেওয়া পসিবল না। ওইসব জায়গায় আপনার এই স্যাটেলাইটের মাধ্যমে, অর্থাৎ রেগুলার স্যাটেলাইটের তো আপনার অনেক বেশি ডিস্টেন্স বেড়ে যায়, তো যার কারণে এই LEU বেস স্টারলিংকের সিস্টেমটা ব্যবহার করলে হয়তো দেখা যাবে কি অনেক কম গ্যাপে হাই স্পিড একটা নেট পাওয়া যাবে, এবং এটা অ্যাকচুয়ালি ওইসব দেশগুলোতে বা ওইসব অঞ্চলগুলোতে খুব ভালো কাজ দেবে যেখানে রুরাল এরিয়া থাকবে, যেখানে আসলে অপটিক্যাল ফাইবারের কানেকশন দেওয়া খুবই টাফ। সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্টারলিংকের ওভারঅল একটা ছোটখাটো ব্রিফ। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।